2025-এ বড় বড় হিরো, তাও আবার আমার পছন্দের অনেক হিরোর মুভি রিলিজ হয়েছে, কিন্তু আমি সেসব নিয়ে কথা বলছি না, কারণ মুভিগুলো অ্যাকশন ক্রাইম জনরার, যা বর্তমানে আমাদের চ্যানেলের জন্য স্বাস্থ্যকর নয়। এছাড়া নতুন মুভি বের হতেই অন্য সব চ্যানেলগুলোর সঙ্গে কারাকারি করার মতো শক্তিও আমার নেই, তাই ইগনোর করছি। তার মানে আমি যে মুভিগুলো নিয়ে কথা বলছি এগুলো যে খুব সাধারণ তা কিন্তু নয়। কোনো মুভি যদি আপনার ভিতরে নাড়িয়ে দেয় তবেই আমার মনে হয় আপনার টাইমটা নষ্ট হলো না। মুভি দেখতে দেখতে আপনি আলাদা একটা জগতে চলে যাবেন, আপনার চোখ বাধা মানবে না, হাত দিয়ে পানি মুছতে হবে এমন সিচুয়েশন যদি আসে তবেই সেটা মুভি। তেমনই এক মুভি নিয়ে আজ কথা বলতে চলেছি। গল্পটা খুব সাধারণ, ডিরেক্টর রোলটা প্লে করার জন্য যাকে বাছাই করেছে বুদ্ধিমানের কাজ, মানে কাস্টিংটা খুব ভালো ছিল। মুভির কাহিনী চলছে, আপনার কাছে খুব সিম্পল মনে হবে, কিন্তু কখন যে আপনার চোখ ভিজে আসছে আপনি বুঝতেই পারবেন না। ড্রামাটিক মুভি, তাই কোনো ধরনের চুলকাচুলকি নেই, খুব ফ্যামিলি ফ্রেন্ডলি, তাই পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। মুভির ভিতরে কি হচ্ছে সেসব কতটা আপনাকে ইমপ্রেস করবে জানি না, কিন্তু ক্যারেক্টার, সিম্পলিসিটি, ছোট ছোট সিনগুলো যদি আপনি ফিল করতে পারেন জমে যাবেন। আমি যখন প্রথমবার মুভিটা দেখলাম, এই প্রথম বুঝে আমার সঙ্গে এমন হলো যে আমাকে হাত দিয়ে চোখের পানি মুছতে হলো, মানে কোনোভাবেই মাইন্ডকে চেঞ্জ করতে পারছিলাম না। বেটার ফিল, বেটার মজা পাওয়ার জন্য শান্ত হয়ে মনোযোগ দিয়ে আমার কথার দিকে ফোকাস দিন। প্রমিস করছি আপনি কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই এটা কি দেখালেন। ফুল মুভি হিন্দি ডাব আমাদের অ্যাপ সিনে রিভিউ, যেটা প্লে স্টোরে রয়েছে, ইনস্টল করে নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেই ফ্রিতে দেখতে পারবেন। ভেতরে আরও অনেক মুভি রয়েছে। তো কথা বলছিলাম বাংলাদেশ ভারতের সবচেয়ে মজার, বিশ্বস্ত, 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মোস্টপ্লে এর ব্যাপারে। রেজিস্ট্রেশন করলে পাবেন 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1200 টাকা বোনাস, জন্মদিন স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল ধামাকা অফার 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। মোস্টপ্লেতে খেলুন আর জিতে নিন ইয়ামাহা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসার নাইট্রো V15, রেডমি নোট 13 প্রো 5G, জিবিএল পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। আর এই সকল বোনাস সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেনের জন্য রয়েছে বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায়, এর মাধ্যমে ডিপোজিট ও উইথড্র সুযোগ। বিনামূল্যে মধ্যে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস লুফে নিন। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে কাকা, এত অফারের কথা শুনে মাথা গরম করতে হবে না, এখানে যদি ফাইন্যান্সিয়াল রিস্ক রয়েছে তাই বুঝিয়ে শুনে ইশারা বুঝতে হবে, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ফ্যামিলি ড্রামা মারাঠি মুভি নাম মক্কম পোস্ট দেবাচ ঘর এর ব্যাপারে। মুভির শুরুতেই ক্যামেরার সামনে এক পাগল টাইপের লোক আসে যে বাচ্চাদের ঢোলের তালে তালে নেচে যাচ্ছে। তাদের পাশেই এক পিচ্চি মেয়ে কোথায় যেন যাচ্ছে, এদের কোনো খেয়াল নেই। কাদার মাঝে তার পা ডেবে ডেবে যাচ্ছে। কিছুক্ষণ পর তার মা কালপে ডাকতে ডাকতে আসে, জিজা কি করছিস? তোকে কতবার বলেছি নদীর ধারে না যেতে, থাম বলছি। ঢোলের শব্দ হয়তো সে শুনতে পাচ্ছে না, তাই দিদি এদের উপর রেগে যায়। পাগল টাইপের লোকটাকে বলে, আরে বাপিয়া, জিজা কোথায় যাচ্ছে দেখছিস না? নেচে যাচ্ছিস সমানে, তোরা যা এখান থেকে। এই পাথরের উপর একটা কুকুরের বাচ্চা আটকে গেছে, পিচ্চিটা তাকে নিতে যাচ্ছে, কিন্তু যেহেতু নদীর পার, বিপদ হতে কতক্ষণ, তাই তার মা চিল্লাচ্ছে, জিজা থাম বলছি। তার মা আস্তে আস্তে জিজা কুকুরের বাচ্চাকে উঠায় নাই আর মুক্ত ঝরা ইনোসেন্ট হাসি দিয়ে এন্ট্রি করায় মুভির অন্যতম কিউট ক্যারেক্টার মারিয়া ভাইকুল, অর্থাৎ জিজার। তার মা রেগে যায়, তোকে বলেছি না এখানে আসবি না। মা, মতি এখানে আটকে গেছিল, কি করব? তার মা কুকুরটাকে নিয়ে বাপিয়াকে দিয়ে বলে দূরে কোথাও রেখে আসতে, আর তুই চল আজ বাড়িতে। জিজা যেতে যেতে বাপিয়াকে ইশারা করে কুকুরটাকে তার কাছেই রাখতে। স্কুলের টাইম হয়ে যাচ্ছে, এই মেয়ের কোনো হুঁশ নেই, শুধু খেলা। বলতে বলতে তার মা টেনে নিয়ে যায়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিনে জিজাকে স্কুলে যেতে ডাকতে আসে তার কাছের একমাত্র বান্ধবী সুরভি, যাকে সবাই সুভে বলে ডাকে। জিজা যাবে, তার মা হাত টেনে ধরে, এই দূরে বাচ্চা, সোজা স্কুলে যাবি, কোনো দুষ্টামি যদি করেছিস না তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব, চল যা। করে জিজা দৌড় দেয়। ইনি জিজার দাদি, বলে আরে ও বাপের মতো চঞ্চল, ওকে থামাস কেন? ওর বাপ দেশের জন্য জান দিয়েছে, তার মেয়ে কি ঘরে বসে থাকবে? বলতে বলতে দাদি ইমোশনাল হয়ে যায়। আমার ছেলে, সঙ্গে দাদির বান্ধবী উষা দাদি, পাশে তার বাড়ি। দাদি কান্না করছে আর বলছে, আমার একমাত্র ছেলে দেশ সেবা করতে সেনাতে ভর্তি হলো আর শহীদ হয়ে গেল, এখন আমরা তাকে ছাড়া কি করে বাঁচি? কালপে বলছে, খুব মহৎ কাজ করেছে আপনার ছেলে, সে তো মরে গেছে, আমাদের কি হলো এতে? 2 দিন মিছিল, এমএলএ বিধায়ক এসে ছবি টবি উঠিয়ে নিয়ে গেল, তারপর আর কি? তার পেনশনের টাকা অবধি আমাদের দিচ্ছে না। আমার মেয়ে বাপ হারালো, আমার মতো বয়সী একটা মেয়ে একা হয়ে গেল, আর কার কে লাগে? আমাদের সবাই জান দিবে আর নেতারা বসে বসে আরাম করবে, বলে সে তার মতো কাজে বেরিয়ে পড়ে। তার মানে জিজার বাবা একজন সোলজার ছিল যে মারা গেছে। 2 আদর্শন কুকুরের বাচ্চাকে কি খাওয়াবে সেটা নিয়ে কথা বলতে বলতে দুজনের মাঝে তর্ক শুরু হয়ে গেছে। জিজা বলে কুকুরের বাচ্চা প্রোটিন খায়, সবে বলে ভাত তরকারি খায়। দুজন মিষ্টি ঝগড়া করছে, ওই ছোটবেলায় যেমন হয়। এটাই আবার যদি ছেলেরা হতো এতক্ষণে হাতাহাতি শুরু হয়ে যেত, আর নয়তো থুতু দেওয়া দেয়, কি বলেন? যাক, তখনই বেল বাজিয়ে চমকে দেয় পোস্ট মাস্টার। কি চিড়িয়া, কি হচ্ছে শুনি? তো ইনি হলেন গ্রামের পোস্ট মাস্টার, সবাই তাকে মাস্টার বলেই ডাকে। পোস্ট মাস্টার এদেরকে চিড়িয়া মানে পাখি বলে ডাকে, কারণ দুজন পাখির মতোই সবসময় উড়ে বেড়ায়, দুষ্টামি করে বেড়ায়। তো মাস্টার সমাধান করে দেয় কুকুরের বাচ্চা কি খায়, আর বলে সারপাঞ্চ ম্যাডাম
ম্যাডাম তোদের দেখা করতে বলেছে, দেখা করে স্কুলে যা যা। ক্যামেরা সারপাঞ্চ দাদির বাড়িতে আনে। সারপাঞ্চ মানে তো বোঝেন নাকি, গ্রামের মোড়ল আর কি। সরকার থেকে ডোনেশন এসেছে, দাদি সবাইকে বলছে বাথরুম বানাতে হবে, এভাবে খোলা মাঠের নকশা তৈরি করা যাবে না। এক মুরব্বী দাঁড়িয়ে বলে, ওসব 2-3 হাত রুমে বন্ধ থেকে গন্ধ শুকতে পারবো না, আমাদের বাপদাদারা করেনি, আমরাও সবে নেই। এর নাম গণেশ, শুভের ভাই। সেও বলে দাদা ঠিকই বলেছে, এই বাহানায় তো আমরা একটু বাইরে যেতে পারি, খোলা জায়গায় বসে থেকে হাওয়া খেতে খেতে উফ কি মজা। এই যে টুকটুকিরে দেখছেন, নাম সঙ্গী, গ্রামের কুস্তি উস্তাদের মেয়ে। সে বলে ঠিক আছে, তাহলে বাড়ির মহিলাদের তো খোলা জায়গায় পাঠিও, ওসব ফালতু কথা বাদ, যদি বাড়িতে বাথরুম না থাকে আমরা এখানকার কোনো ছেলেকে বিয়ে করব না, এটাই ফাইনাল। শুনেই গণেশ পল্টি নাই, না না না, সঙ্গী যা বলেছে তাই করতে হবে, একদম ঠিক, বাথরুম দিতেই হবে। তার মানে বুঝতে তো পারছেন, গণেশ আর সঙ্গীর মাঝে চুলকে চুলকে চলছে। বুড়ো এসব মানে না, তাই সবাইকে যেতে বলে। মিটিং শেষ। দাদি থামতে বলে কিন্তু কাউকে থামাতে পারে না, মানে কেউ তার কথা বুঝতে চায় না আর কি। দাদি চিন্তায় পড়ে যায় কি করবে এই মূর্খদের নিয়ে। এরা দুজন আসে, দাদি দুজনকে দেখে সারপাঞ্চ দাদি খুশি হয়ে যায়। আরে আমার সোনারা, তোরা কখন এসেছিস? জিজাবুড়ি বলে, ওই যখন দাদু 2-3 হাত ঘরের মাঝে বন্দি হয়ে সুগন্ধ নেওয়ার কথা বলছিল তখনই। দাদি হেসে ওঠে, তুইও না খুব পাজি, চল যা, ওখানে একটা ডিব্বা আছে, নিয়ে আয় তো। জিজা নিয়ে আসে। দাদি বলে তার ছেলে বাইরের দেশ থেকে চকলেট পাঠিয়েছে তার জন্য, তাদেরকে দেয়, দুজন মিলে খাস। জিজা বলে, তোমার ছেলেও আছে? দাদি বলে, শুধু ছেলে না পাগল, তোর থেকে বড় নাতি নাতনিও আছে। জিজা বলে, তো তারা আসে না কেন তোমার কাছে? দাদির ভিতরে একটু নাড়া দেয়, কিন্তু বড় মানুষ তো সবসময় পজিটিভটাই ভাবে। আরে তারা তো আমেরিকা থাকে, অনেক দূর, আসতে সময় লাগে, টাকা লাগে, আবার কাজে বিজি থাকতে হয়, তাই হয়তো আসতে পারে না। যেতে লেগে দুই বুড়ি কি যেন প্ল্যান করছে, ফিরে যায়। কিরে কি হলো? জিজা বলে, দাদি একটু দুধ পাওয়া যাবে? কেন, দুধ কি করবি? এরা চুপ। দাদি বলে, মতিকে খাওয়াবি না? ঠিক আছে দিচ্ছি, খারাপ। দুধ নিয়ে দুজন এখানে আসে। তো এই বট গাছের গোড়াই হলো বাপে আর থাকার জায়গা। জিজা তাকে বলেছিল মতিকে তার সঙ্গে রাখতে, সে রেখেছে। এরা দুধ নিয়ে এসেছে কুকুরকে খাওয়াতে। বাপে আর তার মতো কি যেন খাচ্ছে। দুধ খাওয়াতে লেগে জিজার নাকে একটা গন্ধ আসে। সুবেকে বলে, কিরে গন্ধ পাচ্ছিস? সে একটু শুকে বলে, বাজে একটা গন্ধ আসছে। সুবে মনে করে কুকুরের গা থেকে। জিজা বলে, না, ওর গা থেকে তো আসছে না। আশপাশ লক্ষ্য করতে করতে বাপে আর কাছে এসে দেখে সে যে খাবার খাচ্ছে সেটা থেকে পচা একটা গন্ধ আসছে। জিজা তাকে থামায়, আরে কি করছিস, এসব খেলে তো অসুস্থ হয়ে যাবি, দে আমায়। বলে প্লেটটা নিয়ে খাবার ফেলে দেয়। কিন্তু বাপে আর তো ক্ষুধা লেগেছে, তার চেয়ে থাকা দেখে জিজা তার টিফিন এনে বাপিয়াকে দেয়। বাপিয়া বাচ্চার খাবার কি করে খাবে ভাবছে। জিজা বলে, তার এসব খাবার ভালো লাগে না, রোজ রোজ তার মা দেয়, না খেলে তার মা রাগারাগি করবে, তাই সে খাক, সমস্যা নেই, তার কাছে অন্য খাবার আছে। বাপিয়া খুশি হয়ে খায়। এরা স্কুলের জন্য বের হয়ে যায়। স্কুলে ক্লাস চলছে, ম্যাডাম পড়াচ্ছে, দুই পাজি দাদির দেওয়া সেই চকলেট খেতে শুরু করে। একটু পর ম্যাডাম দেখতে পায়, কি করছো তোমরা? প্রিন্সিপালের রুমের বাইরে দাঁড় করে রাখে। ম্যাডাম স্যারের সঙ্গে কথা বলছে। সুবে ভয় পাচ্ছে, না জানে কি হবে। জিজা শিখে দেয়, শোন, ভয় পেতে হবে না, যখনই আমি 1 থেকে 3 গুনবো, 3 গোনা শেষ, তুই জোরে জোরে কান্না শুরু করবি। মারার আগে কাঁদতে ধরলে আর মারবে না, এমনটা আমি বাড়িতে করি। কত বড় পাক না মেয়ে। যাক, ভিতরে ডাকা হয়। প্রিন্সিপাল খুব সুন্দর করে বলে, জিজা এসব কি? ক্লাসে টিচার পড়াচ্ছে, এই সময় খাওয়া দাওয়া করা যাবে না, তাহলে পড়ার দিকে মনোযোগ দিতে পারবে না। এমনটা আর করবে? দুজন সভ্য মেয়ের মতো মাথা নাড়ায়। জিজার মুখটা দেখুন, কত অসহায়, কিছু বোঝে না, কিন্তু পাক না বুড়ি। যাক, তোমরা অপরাধ করেছো, এখন কিন্তু শাস্তি পেতেই হবে। বলে প্রিন্সিপাল কি যেন খুঁজতেছে। এরা মনে করে লাঠি খুঁজতেছে, মারবে। সুবে রেডি হচ্ছে, জিজাও গুনছে। এই 3 গোনা শেষ করবে, সুবে কান্না শুরু করবে। স্যার একটা কাগজ বের করে দেয়, এই নাও তোমাদের শাস্তি। এটা কি স্যার? স্যার বলে, সামনে এই থানার সব স্কুলের মাঝে প্রতিযোগিতা হবে, সেখানে তোমায় ভাষণ দিতে হবে, এটাই তোমার শাস্তি। এরা তো বেঁচে গেল। জিজা বলে, বাস এটুকু? তোমায় ভাষণ দিতে হবে বাবাকে নিয়ে, আর সুবে তুমি রঙ্গোলি বানাবে, এটাই তোমাদের শাস্তি, যাও যাও যাও। দুজনে হাসি খুশিতে বের হয়ে আসে। সুবে বলে, আচ্ছা, তোকে তো ভাষণ দিতে বললো তোর বাবাকে নিয়ে, কিন্তু তোর তো বাবাই নেই। বলে সে চলে যায়। কে যেন ডাকে। বেচারি জিজার মনে পড়ে, তাই তো, তার তো বাবা নেই। সেই ভাবনাতেই সন্ধ্যায় বাবার ছবির সামনে দাঁড়িয়ে ভাবছে তার বাপ কই আছে। তার মার আসার শব্দ পেয়ে মায়ের জন্য পানি আর গামছা নিয়ে যায়। দিদি তো খুশি, আরে বাহ, আজ আমার মেয়ের কি হয়েছে, এত আদর, কি চাই শুনি। জিজার মুখটা ভার। তার মা বুঝতে পারে, কি হয়েছে বেটা? কাছে টেনে বসায়, বেটা কি হয়েছে বল। জিজার কথা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। জিজা জিগায়, মা আমার বাবা কই? তার মায়ের মুখটা শুকিয়ে যায়, রিয়াকশন পাল্টে যায়। এটুকু বাচ্চাকে সে কি বলবে? কথা কেটে দিতে চায়, জিজা ছাড়ে না। মা বলো না, বাবা কই, কোথায় গেছে সে? মা বলো, আমার বাবা লাগবে। তার মা বলে, বেটা তোর বাবা ওপরে গেছে, আল্লাহর কাছে গেছে। জিজা বলে ওঠে, তাহলে আমিও যাবো ওপরে। তার মা মুখ চেপে ধরে, আরে কি যাতা বলছিস, চুপ কর। জিজা বলে, তুমি বাবাকে বলো জিজা ডেকেছে, তাহলেই সে আসবে, আমার বাবা লাগবে, তুমি বাবাকে বলো। তার মা কি বলবে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো নি।
বলে জড়িয়ে ধরে কান্না করে যে এইটুকু বাচ্চাকে সে কি করে বোঝাবে যে তার বাবা আর কখনো ফিরে আসবে না। পরের দিন সকালে তার মা কাজে যাচ্ছিল, জিজা ডেকে বলে বাবাকে বইলো কিন্তু। বলবো নি, চল যা। এদিকে এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। জিজা আর সুবে এসে পড়ে তাদের কাছে। তাদের দেখে তো সঙ্গে ভয় পেয়ে যায়, না জানি এরা কাউকে বলে দেয়। গণেশের বোন দেখলো, সে যদি তার মাকে বলে দেয়, গণেশ চাপা মারছে, আরে এরা কি বলবে, বাচ্চা পোলাপান কি বুঝবে, কাকে কি বলবে। জিজা যে পাক না এরা তো জানেই। জিজা বলে ঠিক আছে, কাউকে কিছু বলবো না, শুধু বলবো গণেশ ভাইয়া সঙ্গী দিদিকে ক্ষেতের মাঝে কুস্তি শিখাচ্ছিল। সঙ্গী কান্না শুরু করে, হ্যাঁ আমার কি হবে, আমার বাবা যদি জেনে যায় আমায় কেলিয়ে কালা আজিজ বানিয়ে দিবে। এরা অফার দেয়, কাউকে কিছু বলবে না, বিনিময়ে তারা যা চাইবে তাই দিতে হবে, আর মোদির জন্য 1 কেতলি দুধ দিতে হবে। সঙ্গীর চাপে গণেশ রাজি হয়। বিকালে পোস্টমাস্টার জিজাদের বাড়িতে আসে। জিজার দাদি ডেকেছিল, কারণ জিজার বাবার পেনশনের টাকা আটকে আছে, তার কি করা যাবে সে ব্যাপারে কথা বলতে। মাস্টার বলে এইসব কাজ টাকা ছাড়া হয় না মাঝি, আমি কি করব বলুন, আমি তো চেষ্টা করলাম, আমার পরিচিত একটা লোক আছে যে কাজ করে দিতে পারবে, কিন্তু তাকে কিছু টাকা দিতে হবে। দাদি বলে কিছু বলতে কত? মাস্টার বলে 5-6 হাজার। অ্যামাউন্ট শুনেই এরা ঘাবড়ে যায়, এত টাকা কই পাবো? জিজার মা বলে আমি কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসারটাই তো ঠিকমতো চলছে না, এত টাকা আমি কোথা থেকে আনবো? এসব নিয়ে কথা হচ্ছে, এর মাঝে জিজা এসে তার মাকে বলতে থাকে তার বাবার কি হলো, সে কি আসবে? তার মা মাস্টারের সঙ্গে কথা বলতে বিজি, সে সময় তার বাবার কথা বলেই যাচ্ছে। তার মা একটু রেগে যায়, কি সমস্যা তোর, দেখছিস না কথা বলছি, চল যা এখান থেকে। দাদি জিজাকে কোলে নেয়, আরে ওর উপর রাগারাগি করছিস কেন, ও কি বোঝে? মাস্টার বলে দিদি সোনার মতো মেয়ে তোমার, এমন করো না, লক্ষ্মী মেয়ে, বাচ্চা না থাকার কষ্ট কেমন আমি জানি, মানে তার বাচ্চা কাচ্চা নেই এই আর কি। পরের দিন সকালে জিজা স্কুলে যেতে রেডি হচ্ছে, তার মা কাজে বের হবে। দাদি ইশারা করে, জিজা ফুলে আছে। তার মা অভিমান ভাঙার দুষ্টামি করে, কিন্তু মেয়ের খুব অভিমান ভাঙছে না, দুষ্টামি করে সে চলে যায়। জিজা একটু পিছনে ঘুরিয়ে দেখে এমন করে, সো কিউট। সারপাঞ্চ দাদি একজনকে ধরেছে, সে বাথরুমের টাকা দিয়ে বিয়ে করে এনেছে। দাদি রেগে যায়, হালা হিরো আলমের কাজিন, সরকার টাকা দিয়েছে বাথরুম বানাতে, আর তুই জ্বালা কিনে এনেছিস, এখন তাকে নিয়ে খেতে যা। পিচ্চিরা আসছিল বলে দাদি তাকে আর কিছু বলে না, যেতে বলে। আরে আমার পাখিরা এদিকে আসো। জিজার মুড খারাপ, কি ব্যাপার, কি হয়েছে ছোট পাখিটার? এই দেখ আমি তোদের জন্য কি বানিয়েছি। দেখে জিজার খুশি কে দেখে, তার পছন্দের মিষ্টি। দাদি বলে তোদের জন্য বানিয়েছি, খা। আর শোন, আমি তোকে একটা চিঠি দিচ্ছি, সামনের পোস্ট বক্সে ফেলে দিয়ে তারপর স্কুলে যাবি, ঠিক আছে? ওকে। এরা চিঠি নিয়ে খেতে খেতে যাচ্ছে আর পড়ছে উপরে কি লেখা আছে। অফিসার এখানে আসতে মাস্টার দেখতে পায়, কিরে চিড়িয়ারা তোরা এখানে কেন? জিজা বলে চিঠি ফেলতে এসেছি। তো ফেল। জিজা বলে যাবে তো? মাস্টার বলে তুইও যাবি পাকনা বুড়ি। চিঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিজার মাথায় কিছু একটা আসে, সে ভাবছে, মনটা কেন জানি ভার। পরে দুজন কি যেন বুঝে মাথা নাড়তে নাড়তে ভিতরে গিয়ে মাস্টারকে বলে, মামা মা একটা চিঠি দিতে বলেছে। মাস্টার বের করে দেয়, নিয়ে যাবে। মাস্টার বলে কিরে চিড়িয়া টাকা? জিজা তো জানে না টাকা লাগবে। টাকা? মাস্টার বলে টাকা দেয়নি মা, হারিয়ে ফেলেছিস নাকি? জিজা বলে নাস্তা কিনে খেয়েছি। মাস্টার বলে বুঝতে পেরেছি, চল যা। সুবে এখনো বোঝেনি জিজা এই খামটা নিয়ে কি করবে। জিজা বলে দাদির পাঠানো চিঠি যদি আমেরিকা যেতে পারে, তাহলে তার লেখা চিঠি তার বাবার কাছে কেন যাবে না? কথা তো একদম ঠিক। দুজন চলে আসে এখানে। জিজা লিখতে বসে। প্রথম শব্দটা সে লেখে, বাবা। আমি জিজা বলছি, আমি এখন বড় হয়ে গেছি, ক্লাস 2তে পড়ি। একটু দীর্ঘ শ্বাস নিয়ে গলাটা ভারী করে বলছে, তোমার কথা আমার খুব মনে পড়ে বাবা। স্কুল থেকে ভাষণ দিতে বলেছে, তোমাকে আমার প্রয়োজন। চিঠি পেয়ে কাল প্রথম বাস ধরে চলে এসো, জিজা তোমার সঙ্গে কথা বলতে চায়। ইতি তোমার জিজা। ভাবতেই মনটা নড়ে যাচ্ছে। জিজা খুব খুশি, চিঠি পাঠাবে আর তার বাবা আসবে। সুবে আমি চিঠি ফেলে আসছি বলে দৌড়ে গিয়ে বক্সের মাঝে খামটা ফেলে দেয়, আর স্কুল শেষ করে বাসায় ফিরে আলমারি থেকে তার বেস্ট জামাটা বের করে। ফুটো হয়ে গেছে, কিন্তু আফসোস নেই, বাবা আসছে ভেবে তার খুশির সীমা নেই। দাদিকে বলে সেলাই করে দিতে, কাল বাবা আসবে, তাই সে বাড়িও পরিষ্কার করতে লাগে। মাস্টার বিকেলে বক্স খুলে সব পোস্টগুলো সাইজ করে নিতে গিয়ে একটা খালি খাম দেখতে পায়, তার পেছনে লেখা। পরে তো বুঝতে পারে জিজার কাজ এটা, কিছু বলে না। জিজার যেন রাত পার হচ্ছিল না, দাদির সঙ্গে দুষ্টামি করছিল, মা মেয়ে দাদি। তারপর সকালে তার মা কাজে বের হয়ে গেলে জিজা তার পছন্দের জামাটা পরে দৌড় সুবেগে নিয়ে গ্রামের বাস স্টপে আসে। ভিতরে খুব এক্সাইটমেন্ট, বাবা আসছে। একটু পর একটা বাস আসে, বাসেই বুঝি তার বাবা ভাবছে, কিন্তু বাস থেকে লোকজন নেমে যায়, তার বাবা নামে না। মুখটা শুকিয়ে যায়। কন্ডাক্টরকে জিজ্ঞায় পরের বাস কখন আসবে। কাকু বলে আবার 3টায়। বাস চলে যায়। জিজার মনটা খারাপ। সুবে তার মুড ঠিক করতে তাকে নিয়ে খেলতে যায়। দুজনে হাসি খুশি খেলাধুলা করতে করতে সময়টা পার করে আবার বাস স্টপে আসে। সেই সময় দ্বিতীয় বাসটা আসে, লোকজন নামে, কিন্তু তার বাবা নামে না। জিজার মন খারাপ। সুবে জিগায় পরের বাস কখন। মুরব্বি বলে একেবারে সন্ধ্যায়। জিজা তো এখান থেকে যাবে না শেষ না দেখে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, এরা এখানেই অপেক্ষা করছে। একটু পর গাড়ি আসে, গেটের সামনে গিয়ে খাড়ায়, না তার বাবা নেই।
কাকু বলে কি ব্যাপার, তোমরা এখনো এখানেই? জিজার মনটা ভীষণ খারাপ। পরের গাড়ি কখন আসবে? কাকু বলে পরেরটা তো আবার কাল সকালে। সন্ধ্যা হয়ে গেছে, যাও তোমরা বাসায় যাও। বলে বাস চলে যায়। জিজার কতটা খারাপ লাগছে সে হয়তো বোঝাতে পারছে না। সুবে তাকে শান্ত করার চেষ্টা করছে। জিজা বলে আচ্ছা চিঠি কি বাবার কাছে তাহলে যায়নি? চল পোস্টমাস্টার মামাকে জিগায়। চল। এদিকে সন্ধ্যা পার হচ্ছে, দুই মেয়ের কোনো খোঁজ নেই। তাই জিজার মা তোর আগে ফেটে যাচ্ছে। সুবের বাবা মাও এসেছে, দুজন না জানি কই গেছে। দাদি তো আছে, কান্নাকাটি করে সব একাকার করে দিচ্ছে। সুবের মা বলছে স্কুলের সব পোলাপানকে সে জিজ্ঞেস করেছে, তারা বলেছে আজ নাকি দুজন স্কুলেই যায়নি। টেনশন তো হবেই। ওদিকে মাস্টার আর তার বউয়ের কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের সন্তান হচ্ছে না, এই জন্য তার বউ নিজেকে দোষী মনে করছে। কিন্তু মাস্টার বুঝমান মানুষ, সে তাকে সঠিকটাই বোঝাচ্ছে যে এতে কারো কোনো হাত নেই। তারা বাচ্চা অ্যাডাপ্ট করবে, কিন্তু গ্রামে থেকে তো হবে না, তাই শহরে যেতে চাকরি বদলির জন্য আবেদন করেছে। সেসব ফাইলই মাস্টার দেখছে, দুই পিচ্ছে হাজির। বাচ্চা না থাকা মহিলারা বাচ্চাদের আরো বেশি পরিমাণ আদর করে। মাস্টারের বউ খুব খুশি। আরে তোরা? জিজা বলে মামা আমি তোর সঙ্গে কথা বলবো। কি ব্যাপার বেটি? এদিকে আয়। জিজার কাছে গিয়ে বলে বক্সে চিঠি দিলে সেটা কি যায় না? উত্তর কবে আসে? মাস্টার আদর করে কোলে বসিয়ে নিয়ে বলে আচ্ছা তাহলে এই ব্যাপার। শোন, একটা চিঠি কারো কাছে যেতে অনেক সময় লাগে, কারণ দূরত্ব বেশি বলে তো তাকে চিঠি দিয়ে আসতে বলি আমরা। আর দূরে চিঠি যেতে অনেকগুলো মাধ্যম পার হতে হয়, যার কারণে চিঠি তার কাছে পৌঁছাতে দেরি হয়। আর তাছাড়া আমাদের কাজ চিঠি লেখার, আমরা লিখেছি, বাকি যার উত্তর দেওয়া সেটা তো সে বুঝবে, তাই না? এটা ভেবে আমাদের মন খারাপ করে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? হতে পারে সে ব্যস্ত তাই উত্তর দিচ্ছে না। এখন রাত হয়েছে, চল আমি তোদের বাসায় রেখে আসি। এদিকে এরা তো শান্তি পাচ্ছে না, টেনশনে বাড়তেই আছে, আজে বাজে সব ভাবনা মাথায় আসছে। এর মাঝে মাস্টার সাইকেলে করে দুজনকে নিয়ে হাজির। জিজাকে দেখে তো তার মা লাকটি ভেঙে নাই, পেটাবে, ধমকায়, তোর সাহস কি করে হলো কাউকে কিছু না বলে এভাবে হাওয়া হয়ে গেছিলি? মাস্টার বলে আরে দিদি, ও আমার বাড়িতে ছিল, খাবার রেডি করতে সন্ধ্যা হয়ে গেছে তাই আমি ছাড়তে এলাম, ছাড়ো তো তুমি। মা তো টেনশন করবেই, সে বকা দিয়ে যাচ্ছে। জিজা হা করে এদিকে দেখে যাচ্ছে যে সুবের বাবা তাকে কোলে নিয়ে কতটা আদর করছে। মাস্টার লক্ষ্য করে কিরে তার মা বকা দিচ্ছে, সে এদিকে কি দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মাস্টার খুব খুব আদর করে তার হাতটা জিজার মাথায় রাখে। জিজার ভিতরে জ্বলে যাচ্ছে যে তার বাবা নেই, যদি তার বাবা থাকতো হয়তো এইভাবেই তাকে আদর করত। মায়ের বকায় মনটা খারাপ করে সে রুমে চলে যায়। মাস্টার কি বলবে সে ভাবছে, যদি তার জিজার মতো একটা মেয়ে থাকতো হয়তো সে তাকে এইভাবেই আদর করত। পরের দিন তাদের কান্নায় জিজা ঘুম থেকে লাফিয়ে ওঠে। কি ব্যাপার, সে কান্না করছে কেন? মাকে জিগায়। তার মা বলে আরে ওই যে তোর দাদির বান্ধবী উষা দাদি আছে না, সে উপরে যেতে চলেছে তাই। আরে মাজি এত কান্না করেন না, সে এখনো মরেনি, বেঁচে আছে। বেঁচে আছে? তা আগে বলবি না বেঁচে আছে? কেঁদে কেঁদে আমার গলা শুকিয়ে গেল। হয়েছে, চলুন দেখতে যেতে হবে, চলুন। এই জিজা রেডি হয়, স্কুলে যেতে হবে না? উপর যাওয়ার কথা শুনে জিজার মাথায় আইডিয়া আসে। কি, এখানে সবাই জমা হয়ে আছে, উষা দাদির অবস্থা ভালো না, বাইরে তার ছেলেরা জমি নিয়ে তর্ক করছে যে কে কোন জমিটা নেবে। মা কিন্তু এখনো মরেনি, এদের তো কোনো কাজ নেই, সুযোগ পেলেই খেলে চাটাচাটি করতে থাকে। জিজা আর সুবে আসেন। জিজাকে দাদি ভালোবাসতো তাই সে তার ধারে গিয়ে বসে। সবাই যখন একটু অন্যদিকে বিজি, জিজার সঙ্গে করে চিঠি এনেছে সেটা মাথার নিচে রেখে দাদির কানে কাছে গিয়ে বলে দাদি তুমি তো উপরে যাচ্ছ, ওখানে আমার বাবাও তো থাকে, তুমি চিঠিটা তাকে দিয়ে বইলো জিজা দিয়েছে, ঠিক আছে? তখনই একজনের হাত থেকে কি যেন পড়ে যাওয়াতে জোরে শব্দ হয় আর দাদির হুঁশ ফিরে আসে। জিজা তার চিঠিটা নিয়ে দৌড়। সবাই দাদিকে নিয়ে বিজি হয়ে পড়ে। পরে যখন সে ঠিকঠাক আছে, তার কিছু হয়নি দেখে জিজার রিয়াকশন এমন, উফ কঠিন না? কঠিন মানে তার তো কাজ হলো না, এই জন্য বেচারি রাগ করছে। স্কুলে যেতে লেগে দুজন প্ল্যান করছে এখন কি করবে। পোস্ট অফিসের মাধ্যমে চিঠি যেতে সময় লাগে, উষা দাদি তো গেল না, তাহলে এবার কি হবে? সুবে বলে একটা কাজ করতে পারিস, তুই তোর দাদিকে জিজ্ঞেস কর সে কবে উপরে যাবে, তার হাতে চিঠি পাঠিয়ে দিবি। জিজা বলে তাই তো, উষা দাদির মতো তো আমার দাদিও যেতে পারে, তাকে ধরবো। এদিকে এক মুরব্বী সাইকেল নিয়ে তাদের সামনে পড়ে যায়, এরা দৌড়ে এসে তাকে হেল্প করে। মুরব্বী তাদের শুকরিয়া জানায়। জিজা জায়গায় মুরব্বীর কয়েকটা বেলুন আকাশে উড়ে যাচ্ছে। জিজা বলে দাদু তোমার তো লস হয়ে গেল, বেলুন উড়ে গেল। মুরব্বী বলে কি আর করার বেটি, যাক উপরেই তো যাচ্ছে, উপরওয়ালা এর প্রতিদান দিবে। উপর যাওয়ার কথা শুনে জিজার মাথায় আসে তার মানে বেলুন আনলার কাছে যাচ্ছে, সে দাদুর থেকে একটা বেলুন চায়, কিন্তু তার কাছে টাকা নেই। দাদু বলে সমস্যা নেই, তোমরা তো আমার হেল্প করেছো, এটা নাও, আমি তোমাদের এমনি দিলাম। ওইটা নিয়ে দুজন বাপেয়ার এখানে আসে, তাকে ডেকে নেয়। বাপেয়াকে চিঠিটা বেলুনের সঙ্গে বেঁধে দিতে বলে, তারপর দুজনে উড়ে দেয়। চিঠি বাবার কাছে যাবে এটা ভেবেই জিজা খুব খুশি। সন্ধ্যাবেলায় দাদির জন্য তার মা চা বানিয়ে দেয়। জিজা চা এনে দাদিকে দেয়। দাদি চায়ের মজা নিচ্ছে, চুচকি দিচ্ছে। জিজা অপেক্ষা করছে কিছু তো একটা বলবে। একটু পর সে বলে ওঠে, আচ্ছা দাদি তুমি কবে উপরে যাবে? দাদির চা খাওয়া শেষ। পাজি মেয়ে দাঁড়া, কি বলছিস এসব? হ্যাঁ, আমার মরার অপেক্ষা করছিস না? সে তো পালিয়েছে, তার মা মজা নিচ্ছে, কত দুষ্টু মেয়ে। যাক, এরপর দুই বুদ্ধিজীবী বসে যায়, তারা যে চিঠিটা পাঠালো সেটা কি তার বাবার কাছে গেছে নাকি প্লেনের সঙ্গে লেগে কোথাও পড়ে গেছে।
সুবে বলছে না না, মনে হচ্ছে পানিতে ডুবে গেছে। তাহলে এবার কি করা যাবে? জিজা বলে আরেকটা বেলুন ট্রাই করা যাক। করা যায়, কিন্তু টাকা সেন কাট করে এখানে আনে। সুবেদের ছোট মোটো একটা দোকানও রয়েছে। সঙ্গী জিনিস নেওয়ার বাহানা সেখানে এসে গণেশের সঙ্গে কথা বলছে। সঙ্গী বলে তার বাবা তার জন্য পালোয়ান দেখছে, বিয়ে দিবে, তাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। গণেশ বলে এমন হতে পারে না, আমি তোমায় নিয়ে প্রয়োজনে পালিয়ে যাব, তারপরে অন্য কারো হতে দিব না। সেসব নিয়েই কথা হচ্ছে। এরা হাজির। ওই যে সেদিন বলেছিল তারা যা যাবে তা দিতে হবে, তো আজ এরা এসেছে 1 টাকা নেওয়ার জন্য। গণেশ দিতে চায় না, কিন্তু সঙ্গী দেওয়ায়। তখনই আবার তার মা আসে, সঙ্গী তো সেখান থেকে পালায়। আন্টি ধরে, কিরে টাকা দিলে কেন? গণেশ বলে আরে ছোট বোন নিবে, কি করব। আচ্ছা, এতদিন পর মনে পড়লো তোর ছোট বোন আছে, তো নিজে কামিয়ে দিতে পারিস না? আসছে। এরা গণেশের থেকে যে টাকাটা নিল সেটা দিয়ে বেলুন কিনে আবার চিঠি বাঁধিয়ে সেটা উড়িয়ে দেয়। মাস্টার এখান থেকে সব কিছু দেখছে, এরা কিছু তো একটা করছে, কিন্তু কিছু বলে না। ভাবে যে ছেলে পেলে মানুষ, বেলুন উড়াচ্ছে হয়তো। পরের সারাটা দিন দুজন অপেক্ষা করে চিঠির রিপ্লাই আসবে, কিন্তু আসে না। জিজার মন খারাপ হতে চলেছে। পরের দিন স্কুল বন্ধ, তাই বাড়িতেই ছিল। মাস্টারকে দেখে জিগায় তার নামে কোনো চিঠি এসেছে কিনা। মাস্টার বলে না তো চিড়িয়া। অপেক্ষা করতে করতে আরো 2 দিন পার হয়ে যায়, তার বাবার কোনো চিঠি আসে না। জিজার মনটা খুব খারাপ হতে চলেছে। সে কোনোভাবেই মানতে পারছে না যে তার চিঠির উত্তর আসছে না। একদিন মাস্টার তাকে ডাকছে, কিন্তু সে কিছু না বলে আনমনে চলে যাচ্ছে। মাস্টার বুঝতে পারে না তার কি হয়েছে। পরে সারপাঞ্চ দাদির সঙ্গে বসেছিল। দাদিকে জিগায়, আচ্ছা দাদি, তুমি যে তোমার ছেলের কাছে চিঠি পাঠাও, সব চিঠির কি উত্তর আসে? দাদি বলে না, সব আসে না। যখন তাদের ইচ্ছে হয় উত্তর দেয়, ইচ্ছে না হলে দেয় না। এখন না দিলে কি করে আসবে? কথাটা জিজাকে ভাবনার মাঝে ফেলে। জিজা ভাবতে থাকে, তার মানে কি আমার বাবা আমার সঙ্গে দেখা করতে চায় না? একা একা বসে ভাবতে থাকে যে তার বাবা কি তাহলে তাকে ভালোই বাসে না? সুবের বাবা তো এমন না, সে তাকে কত আদর করে, কিন্তু এতদিন ধরে সে চিঠি লিখে যাচ্ছে, সে তো উত্তর দিচ্ছে না। বাপে আজ জিজার জন্য বেলুন এনেছে, উড়িয়ে দিতে বলে, কিন্তু তার মুড নেই। মানে জিজা তার বাবার উপর রাগ করেছে আর কি। মন মরা হয়ে বাবার আশায় ছেড়ে দেয়। মাঝখানে আরো একদিন পার হয়। সেদিন ছিল তার বাবার মৃত্যুবার্ষিকী না কি জানো। বাপিয়া পুজোর সামান টামান এনে দেয়। আমের পাতা না কি যেন ছাড়া পড়েছে, সেটা নিতে যেতে বলে, সে চলে যায়। জিজা আসে। দাদি মালা বের করে তার বাবার ছবিতে পরিয়ে দিতে বলে। জিজা মালা নিয়ে ছবির কাছে তো যায়, কিন্তু পরিয়ে না দিয়ে ছবিটা ফেলে দিয়ে সেখান থেকে দৌড় দেয়। দাদিও কালপে তো অবাক, কি হলো, এই মেয়ে এমন কেন করলো? কিছু বলে না। দাদি কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর ছেলের ছবির দিকে তাকিয়ে কান্না করতে থাকে যে বাপ ছাড়া এই মেয়েটা কি করে বড় হবে। রাত পার হয়। সকালবেলা জিজা ঘুম থেকে উঠে বাইরে এসে একটু আশপাশটা দেখতেই নজরে পড়ে এখানে একটা বেলুনের সঙ্গে চিঠি বাঁধা। জিজা অবাক, এটা কি? কাছে গিয়ে বেলুনটা হাতে নিয়ে যখন চিঠিটা দেখে তার বাবা পাঠিয়েছে, জিজার খুশি আর কে দেখে। বাবা বলে জোরে চিল্লানি দিয়ে উঠে বেলুনটা নিয়ে দৌড়। এক দৌড়ে চলে আসে সুবের বাড়িতে। সে সবে উঠেছে, টেনে নিয়ে যায়, এই চল 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 আমার সঙ্গে। গাছতলায় নিয়ে আসে। আর কি হয়েছে বলতো আগে? জিজা বলে আমার বাবা চিঠি পাঠিয়েছে, এই দেখ। তাই? পরপর কি লিখেছে? জিজা চিঠি পড়তে থাকে, যেখানে তার বাবা লিখেছে, প্রিয় জিজা, আমি তোমার বাবা, তোমার চিঠি পেয়েছি, আমি খুব দুঃখিত বেটা, উত্তর দিতে পারিনি, দেরি হয়ে গেল। আসলে এখানে অনেক কাজ তো, তাই। তোমার মা দাদি সবাই কেমন আছে? আমি তোমার ভাষণ শুনতে আসতে পারছি না বেটা, তার জন্য দুঃখিত। কিন্তু তুমি এসব নিয়ে দুঃখ করো না, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, সঙ্গে আছি। ইতি তোমার বাবা। তার মা দেখে দুজন কি যেন করছে। এ জিজা, কি করছিস? স্কুলে যাবি না? যাবো, তোমায় বলতে হবে না, যাও। সারা দিন আমার পিছে পড়ে থাকে, বাক না বলি। স্কুলে গিয়ে ভাবে কি লিখবে আবার বাবার কাছে। সুবে কোনো কিছু বলতে পারে না, তো স্কুল থেকে ফিরে এখানে বসে পড়ে বাবাকে চিঠি লিখতে। বাবা, আমি ভালো আছি, মাও ভালো আছে। সে রোজ সকালে উঠে অনেক কাজ করে, তারপর আবার কাজে যায়, কাজ থেকে ফিরে আবার রান্না বান্না করে। মা খুব কষ্ট করে। দাদি তার বান্ধবীর সঙ্গে বসে বসে সারাক্ষণ গল্প করে। দাদিও তোমায় খুব মিস করে, মাঝে মাঝে তোমার ছবির সামনে বসে একা একা কথা বলে, কান্না করে। আরও কিছু লিখবে, এক ফোঁটা পানি হাতে পড়ে। উপর দিকে তাকালে আরও এক ফোঁটা এসে তার গালে পড়ে। জিজা বুঝতে পারে বৃষ্টি আসবে। বাপিয়াকে বলে, চল বৃষ্টি শুরু হতে চলেছে। মতিকে সঙ্গে নিয়ে দৌড় দেয়। বৃষ্টিও শুরু হয়। পাশের একটা মন্দিরে এসে ওঠে। পূজারি এসে মতিকে বের করে দিতে লাগে। জিজা বলে, দাদু থাক না, ও বৃষ্টির মাঝে কোথায় যাবে? পূজারি বলে, এখানে কুকুর রাখা যাবে না। সে বের করে দেয়। জিজার খারাপ লাগে, কুকুরটা বৃষ্টিতে ভিজতেছে। চিঠির মাঝে সে মতির ব্যাপারে উল্লেখ করে, জানো বাবা, মতির একটা ঘরও নেই। সেদিন পার হয়। সকালে দাঁত মাজতে মাজতে বাইরে এসেই দেখে মতির জন্য একটা ঘর বানানো, আর সে তাতে রয়েছে। জিজা খুশিতে আত্মহারা, মতি তুই এখানে কখন এলি? দাদিও অবাক, মতিকে এখানে কে রেখে গেল? সেখানে জিজা একটা চিঠিও পায়। কাউকে না জানিয়ে তালার উপর গিয়ে একা একা পড়তে থাকে। একটু পর সুবে আসে তাকে ডাকতে, আমি উপরে, এখানে আয়, এখানে আয়। সুবে এলে জিজা খুব এক্সাইটমেন্ট নিয়ে বলে, জানিস আমার বাবা না একজন সুপার হিরো। কি বলিস? আরে হ্যাঁ সত্যি রে বাবা, কাল আমি বলেছিলাম মতির ঘর নেই, আজ সে তাকে ঘর বানিয়ে দিয়েছে। আমি কিছু বলতেই পারি না। বাচ্চাদের খুশি দেখলে আমাদেরও খুশি লাগে।
যাক, এর দুদিন পর দাদি জিজাকে নিয়ে তার বান্ধবী উষার বাড়িতে আসে তাকে দেখতে, কারণ তার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে গরু মহিষ রাখার ঘরে থাকতে দিয়েছে। এটা নিয়ে দাদির মনটা খুব খারাপ, কান্না করছে আর বলছে, বারবার অসুস্থ হয়ে মরার হাত থেকে ফিরে আসি, আমি মরিও না, ছেলেরা আমার জমির ভাগ নিতে পারছে না, তাই রাগ করে আমাকে বাড়ি থেকে বের করে এখানে থাকতে দিয়েছে, কি করব এই জীবন দিয়ে, এসব বলছে আর কাঁদছে। দাদির অবস্থা দেখে জিজারও খুব খারাপ লাগে, কারণ একজন মার সঙ্গে তারা এই কাজটা কি করে করতে পারলো। তার বাবার কাছে ব্যাপারটা নিয়ে চিঠি লেখে। পরের দিন পুলিশ চলে আসে সোজা উষা দাদির বাড়িতে। অফিসার আগে একে জিগাই, উষা ভাই যাদবজি কই? বড়জন ভয়ে ভয়ে বলছে, কেন স্যার, কি হয়েছে? তার কথা শেষ হয়নি, ছোট এসে পাট নিচ্ছে, স্যার কি হয়েছে? অফিসার একটা চটকানা মারে, শালা জায়েদ খানের ডিগবাজি, তোকে জিজ্ঞেস করেছে এখন বল উষা ভাই কই, নিয়ে চল তার কাছে। নিয়ে আসে এখানে। দাদিকে এখানে দেখে তো কাকুর মাথা গরম হয়ে যায়। তোদের বউরা কই, ডাক, ডেকে আন এখানে। বউরা আসে। তারপর কাকু এদের ইচ্ছে মতো বকা শুরু করে। আবে প্যারাসিটামল খেয়ে নেশা করা মানুষ, 10-15 লিটার গান্ডু, ঘু সাপের সঙ্গে জিভ বের করে খেলাধুলা করা মানুষরূপী বানর, গোবরের কেক কেটে পার্টি করা গান্ডুরা, তোদের কি একবার কলিজা কাঁপলো না? যে মাকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, যার মুখের কথায় আরশ কেঁপে ওঠে, তাকে এইভাবে পশুর ঘরে রেখেছিস, কেমন মানুষ বে তোরা বে? চল উঠা থাকে। বাইরে এনে দাদিকে চা বিস্কুট খেতে দেয় আর 2 বলদার মাথায় টেলটেলা গোবরের ডালি চেপে এক পায়ে দাঁড় করে রাখে। যে পা নামাবে তার বউ তাকে জুতো দিয়ে পেটাবে। কি ঠিক কাজ করেছে না? সবার সামনে বইয়ের হাতে এভাবে মার খাচ্ছে। তাদের কষ্ট দেখে মা চুপ থাকতে পারে না। অফিসারকে বলে, বেটা ওদের ক্ষমা করে দাও। এরা ভুল বুঝতে পারে। অফিসার মার কাছে ক্ষমা চাইতে বলে, তারা পা ধরে ক্ষমা চায়। তখন গিয়ে অফিসার তাদের ছেড়ে দেয়। অফিসার যাওয়ার আগে ওয়ার্নিংও দেয় যে আবার যদি এমন কিছু জানতে পারি তাহলে তোদের কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে হিরো আলম আর মাহফুজ কাকুর গান লাগিয়ে দিব, বুঝেছিস? চল যা। এরা সালাম কালাম দিয়ে চলে গেলে এখান থেকে জিজা অফিসারকে শাবাশি দেয়। অফিসারও তাকে শাবাশি দিয়ে চলে যায়। পরের দিন জিজাকে গ্রাম প্রধান দাদি দেখে তাকে দিয়ে চিঠি পড়ায়। সেও পড়তে পারে, কিন্তু খুশিতে তাকে দিয়ে পড়াচ্ছে। চিঠিতে তার ছেলে বলেছে সে তাকে তার কাছে নিয়ে যাবে, মানে দাদিকে আমেরিকা নিয়ে যাবে, তাই বলেছে আর কি। কয়েকদিনের মাঝে তার সব কাগজপত্র চলে আসবে, তারপর দাদি তার কাছে চলে যাবে। জিজা বলে, তুমি তাহলে চলে যাবে? দাদি বলে, তাতে কি, আবার তো আসবো। তখনই 2টা ভদ্রলোক আসে। তারা বলে, ম্যাডাম, কাল পরশু সরকারের পক্ষ থেকে লোক আসবে গ্রাম ভিজিট করতে, যে এখনো মানুষ বাইরে যাচ্ছে কিনা, বাথরুম বানিয়েছে কিনা, আপনি একটু সাবধানে থাকেন। যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনার উপর মামলা হতে পারে সরকারি প্রজেক্টের টাকা খাওয়ার অপরাধে। দাদি পড়ে যায় মহা মুশকিলে। জিজাকে তার কষ্টের কথা বলে যে সে এতদিন ধরে মানুষের সেবা করে আসছে, এই শেষ সময় কি তাকে বদনাম নিয়ে চলে যেতে হবে? পরের দিন স্কুলে যাওয়ার সময় নাকি স্কুল থেকে ফিরে জিজা বাপেয়ার কাছে আসে ওষুধ দিতে। মাস্টার পাঠিয়েছে, কারণ সে একটু অসুস্থ। জিজা তাকে খাইতে বলছে, কিন্তু দেখে না কোনো খাবার আছে না পানি আছে। তাহলে ওষুধটা খাবে কি করে? পাশে একটা মাজারে যায় যেখানে কেউ মিলাদ পড়া ছিল, সেখান থেকে জিজা খাবার পানি এনে বাপেয়াকে দেয় যে খেয়ে দিয়ে ওষুধটা খাবে। আর সে বসে যায় বাপের কাছে চিঠি লিখতে। বেলা গড়িয়ে সিন সারপাঞ্চ তাদের বাড়িতে আসে। দাদি চলে যাবে। শেষবারের মতো সবাইকে বোঝাতে বসেছে যে বাথরুম দিতে হবে, বাহিরে যাওয়া যাবে না। মিটিংয়ে জিজা আসে। তারপর দাদির কানে কানে সে কি যে বলে, দাদি হাসতে হাসতে লুটপুটে পড়ছে। সবাইকে যেতে বলে, আরে যাও 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 যাও, আর মিটিং করতে হবে না, যাও। তাহলে এর সমাধান কি? সবাই তো সকাল সকাল লোটা নিয়ে খেতে চলে যায়। সমাধান হলো, জিজার কথা মতো দাদির ঢুলি আর ক্যামেরাম্যান সেট করে দিয়েছে, যারা যারা বাইরে পরিবেশ দূষণ করবে সবার ছবি উঠাবে। এখন বাইরে আকাম করছে, এই ছবি যদি কেউ উঠায় তাহলে কেমন লাগবে? সবাই দৌড়ের উপর থাকে। ওইদিকে গণেশ আর সাঙ্গি পালিয়ে যাওয়ার জন্য সেই দিনটাকেই বাছাই করেছে। দুর্ভাগ্যবশত সেদিন সবাই ছোটাছুটি করছে। লোকজনের ছোটাছুটির জন্য এরা ঠিকমতো পালাতে পারছে না। শেষে যেটা ভয় সেটাই হয়। দুজন সাঙ্গির বাবার সামনে গিয়ে পড়ে, কিন্তু ক্যামেরার জ্বালায় সাঙ্গির বাবা কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না। এরা পালিয়ে যায়। পরে কুস্তি মাস্টার গণেশদের বাড়িতে এসে চিল্লাপাল্লা করে, বকাঝকা করে, অনেক কিছু বলে যায়। এভাবে ক্যামেরার ভয়ে 2 দিনেই সবাই বাইরে আসা বন্ধ করে দেয়। দাদির কাজ হয়ে যায়। সব কাজ ঠিক মতো হলো। এর মাঝে দাদির যাওয়ার সময় আসে। গ্রামের সবাই জমা হয়েছে। জিজার মা দাদির জন্য আচার বানিয়ে দেয়। দাদির থেকে আশীর্বাদ নেয়। দাদির জিজাকে নিয়ে এখানে বসে 2-একটা কথা বলতে কান্না শুরু করে দেয় যে সোনার মতো একটা বাচ্চা এরা ছিল বলে হয়তো আমি এতদিন সুস্থ ছিলাম, ভালো ছিলাম। ছোট বাচ্চা হয়েও তুই যেভাবে আমার হেল্প করেছিস আমি তা কখনো ভুলবো না বেটি। জিজার মাকে বলে, কালপে খবরদার ওকে মারবি না, ওর মতো মেয়ে হয় না। জিজাকে বলে, বেটি তুই যতই বড় হোস না কেন আমায় যেন ভুলে যাস না, হ্যাঁ? জিজার মন খারাপ, আদরের মানুষটা চলে যাচ্ছে। দাদি বলে সে ওখানে গিয়ে তার জন্য প্রায় চকলেট পাঠাবে। এত বছর কাটানো বাড়িটা ছেড়ে দাদি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। রাতে জিজা ঘুমিয়ে পড়লে বউ শাশুড়ি টাকার ব্যাংক বের করে। জিজার বাবার পেনশনের টাকা আটকে আছে, সেটা পেতে হলে ঘুষ দিতে হবে 5,000। এ অবধি কত জমিয়েছে সেটাই দেখছে, বাট তারা তো বুঝতে পারেনি যে সামান্য আয়ের জমানো টাকা আবার কত হতে পারে। এতদিনে 1500 টাকা জমেছে। দাদি আফসোস করে বলে, হাই উপরওয়ালা, এটা তোমার কেমন খেল? এখানে আমাদের জীবন চলা মুশকিল হয়ে গেছে, তার মাঝে অধিকারটা পেতেও ঘুষ দিতে হবে। জীবনের কি মূল্য থাকলো?
দুঃখ করে কি হবে দাদি, কেউ দেখবে না, যার কষ্ট তাকেই সামলাতে হবে। দাদি বলে কাল আমি তোর সঙ্গে যাবো ওই অফিসারের কাছে, তাকে অনুরোধ করবো যেন কাজটা করে দেয়। কালপে বলে না না মা, তোমার এই শরীর নিয়ে এত দূর যেতে হবে না, আমি জিজাকে নিয়ে চলে যাবো, সমস্যা নেই। পরের দিন সকালে জিজাকে নিয়ে তার মা অফিসে আসে। যে লোকটার সঙ্গে কথা বলতে বলেছিল পোস্ট মাস্টার, তাকে পরিচয় দেয়, মাস্টার পাঠিয়েছে। ও বসুন বসুন, চিন্তার কিছু নেই, কাজ হয়ে যাবে, দিন কাগজপত্রগুলো দিন। ফাইল দেওয়া হয়। স্যার দয়া করে আমাদের কাজটা করে দিন। কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে। কাগজ উল্টে পাল্টে দেখে বলে কি ব্যাপার, কই? কালপে বুঝতে পারে না, কি স্যার কি কই, সব কাগজ তো ওখানে আছে। দাঁড়া বলে আরে কাগজ না, মাস্টার আপনাকে বলেনি, ওইটা কই? ও আসলে সাব আমার কাছে তো অত টাকা নেই, একটু কম আছে। আচ্ছা সমস্যা নেই, যা আছে দিন। কালপে যেই বলে স্যার 500 আছে, সে হেসে ওঠে। আরে দিদি কি বলছেন, কই 1000 আর কই 100? আপনাকে তো আগেই বলেছি এসব ছাড়া কাজ হবে না, আমি তো আর একা খাবো না, ওপর দিতে হবে। জিজার মা অনুরোধ করতে থাকে, হাত পা ধরার মতো অবস্থা, সে কথাই শোনে না। জিজার মা যখন সমানে রিকোয়েস্ট করেই যাচ্ছে, সে রেগে যায়। আরে দিদি খারান, আপনি দেখছি কথাই বোঝান না, জান অন্য লোক সিরিয়ালে আছে, টাকা ম্যানেজ করুন তারপরে এসেন যান। জিজার মা তাকে এত করে বোঝানোর চেষ্টা করছে টাকাটা তাদের দরকার, পেনশনের টাকা পেলে সে তাকে দিয়ে দিবে, না সে কথাই শুনছে না। পরে কালপে রেগে মেগে সব ফাইল তার মুখে ছুড়ে দিয়ে বলে লাগবে না আপনাদের টাকা, আপনারাই রাখুন। আরে আমার জামাই দেশের জন্য নিজেকে শেষ করে দিয়েছে, তার হকের টাকা নিতে আমাকে টাকা দিতে হবে? কাদের জন্য সে জান দিল, থু বলে বের হয়ে যায়। টাকা পাওয়ার আশাটা চিরতরে বন্ধ হয়ে গেল, আর হয়তো টাকাটা পাবেই না, তাদের জীবনটা চলা কঠিন হয়ে যাবে। সবকিছু ভেবে কালপে কাঁদতে যাচ্ছে, কারণ সে একা কাজ করে কি করে সবকিছু ম্যানেজ করবে। ক্যামেরা গাড়ি ফলো করে পেছনে জিজার ভয়েস শোনায়। জিজা তার বাবাকে চিঠি লিখছে, বাবা আজ মা তোমার টাকা নিতে গিয়ে অনেক অপমান হয়েছে, অনেক কান্না করেছে, তোমার তার পাশে থাকা উচিত, প্লিজ তুমি হেল্প করো। মাঝে একদিন পার করে পরের দিন জিজা খেলছিল, মাস্টার গাটি পচকা নিয়ে আসে, গ্রাম থেকে একেবারে চলে যাচ্ছে। জিজা জানতো না সে চলে যাবে, শুনেই তার মনটা ভার হয়ে যায়। মাস্টার বুঝায় তাকে যেতে হবে কাজের খাতিরে, সেই সময় পেলে অবশ্যই এসে তাকে দেখে যাবে। কথা শেষে যখন মাস্টার তাকে জড়িয়ে ধরে, জিজার চোখে পানি টলমল করছিল, কারণ সে কাছের মানুষদের দূরে যেতে দেখছে। মাস্টার জিজাকে তার পছন্দের কলম গিফট করে, তারপর বিদায় আদায় নিয়ে সেখান থেকে চলে যায়। মাঝখানে পার হয় আরো 2 দিন। জিজা বাপের জন্য টিফিন নিয়ে বের হবে, সুবে আসে। জিজা বলে কি রে, কি হয়েছে তোর, 2 দিন হলো আসছিস না, স্কুলেও যাস না, কি সমস্যা? সুবে জিজাকে আরেকটা ঝটকা দেয়। সুবে বলে তার ভাই যেদিন থেকে সাঙ্গীকে নিয়ে পালিয়েছে, সাঙ্গীর বাবা তাদের চলাফেরা মুশকিল করে দিয়েছে, লোকজন নানান কথা বলছে, ভিন্ন চোখে দেখছে, তাই মা বাড়ি থেকে বের হতে দেয় না, হয়তো গ্রাম ছেড়েই চলে যাবে। এগুলো মা দিতে বলল, রেখে সে চলে যায়। জিজা টিফিন নিয়ে বাপের কাছে আসে, কিন্তু তার অবস্থা ভালো না, বাটিটাও খুলতে পারছে না। জিজা বাটি খুলে তাকে খাইয়ে দেয়। বাপে আর যে ভালো লাগছে তার রিয়াকশনে বোঝা যাচ্ছে। এবার আসে ভালো লাগায় চোখ ভিজে আসার মতো সিন। পরের দিন বাড়িতে সবাই যে যার মতো ব্যস্ত ছিল। একটা সরকারি গাড়ি আসে, এরা তো গ্রামের সাধারণ মানুষ, গাড়ি বাড়িতে কি ব্যাপার ভয় পাচ্ছে। গাড়ি থেকে বের হয় ওই সেই অফিসার। দরজা খুলে দিলে ভিতর থেকে একটা ম্যাডাম বের হয়ে আসে, পরিচয় দেয় তিনি কালেক্টর। ম্যাডাম হাই হ্যালো করে জিজাকে বলে তুমি জিজা না, তোমার চিঠি আমি পেয়েছি, সরি বেটা, আমাদের একটু জেগে উঠতে সময় লাগলো। এরা তো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ম্যাডাম জিজার পুরো নাম জানতে চায়, জিজা বলে। তারপর ম্যাডাম খাম থেকে চেক বের করে তার মায়ের দিকে বাড়িয়ে দেয়, নিন, আপনার হাজব্যান্ডের পেনশন আজ থেকে চালু হয়ে গেল, আর কেউ থামাতে পারবে না, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাদের পাশে থাকতে পারিনি। দাদি, জিজা, তার মা যেন খুশিতে পাগল হয়ে যাবে। জিজার মায়ের ভিতরটা কেমন যে করছিল সে বুঝাতে পারবে না ভাষায়। এই চেকের জন্য তাদের জীবনটা যন্ত্রণাদায়ক হয়ে পড়েছিল। এরপর ম্যাডাম জিজার হাতে একটা খাম দিয়ে বলে, বেটা তুমি এটা তোমার ওই আঙ্কেলকে দাও। আঙ্কেল বলে, ম্যাডাম এটা আবার কি? ম্যাডাম বলে, তোমার অ্যাকশনের রিয়াকশন, মানে তোমার সাসপেনশন লেটার হলো, খা আরো ঘুষ খা। ম্যাডাম চলে যায়। জিজার মা আর দাদি জিজাকে ধরে খুশিতে কান্না করে দেয়। দাদি তো গর্ব করে বলতে থাকে, তোকে বলেছিলাম না আমার নাতনি সাধারণ কেউ না। তাদের খুশি ফলো করে সিন আবার 2 দিন সামনে নিয়ে আসে। জিজা সুবের বাড়িতে গেছে খেলতে, সেখান থেকে এসে ডাকছে, মা মা। দাদি বলে, তোর মা বাপের কাছে গেছে। জিজা বলে, আমিও তো সেজন্যই এলাম, দাও কিছু খাবার দাও, বাবাকে দিয়ে আসি। দাদি বাড়িটা নিয়ে বলে, ও আর খাবে না, তুই এমনি যা। লোকজনের ভিড় সরিয়ে জিজা চিপা চাপা দিয়ে সামনে এসে শক খেয়ে যায়, কারণ বাপেয়া আর এই দুনিয়াতে নেই। জিজার মুখটা শুকিয়ে যায়, মায়ের আঁচল ধরে নিজেকে সামলায়। তার ভিতরে কি হচ্ছে সে কি করে বলবে? বাপে আর নেই, তার সঙ্গে খেলতে পারবে না। বাপে আর বডি হসপিটালের লোকজন সেখান থেকে নিয়ে যায়। খারাপ হয়তো সবার লাগছে, কিন্তু কি করার। পরের দিন জিজা তার বাবার কাছে চিঠি লিখতে বসে, বাবা স্কুলের প্রতিযোগিতা এগিয়ে আসতে চললো, তুমি কবে আসবে? তাড়াতাড়ি ওপরওয়ালাকে বলে চলে আসো। সারপাঞ্চ দাদি তার ছেলের কাছে গেছে, পোস্টমাস্টার মামা গ্রাম থেকে চলে গেছে, আজকাল শুভেও খেলতে আসে না। আমার ভালো লাগছে না বাবা, তুমি তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, বাপেয়াও তোমার কাছে গেছে, আসার সময় তাকেও সঙ্গে নিয়ে এসো, সে খুব ভালো।
এসব বলে বাবার কাছে চিঠি লেখে। পরের দিন শুভের বাবা মা সব জিনিসপত্র উঠাই নিতেছে গাড়িতে, তারা গ্রাম ছেড়ে চলে যাবে। জিজা তার মার সঙ্গে এসে দেখে এই অবস্থা, শুভে বসে বসে কান্না করছে। জিজা এসে তার পাশে বসে, জিগাই কই যাচ্ছিস তুই? শুভে জিজার দিকে তাকিয়ে বলে মামার বাড়ি, বলেই সে কান্না শুরু করে। তার কান্না দেখে জিজা চুপ থাকতে পারে না, সেও কাঁদছে। কবে আসবি? শুভের মা জিজার মাকে বলছে, আর কই আসবো, ছেলে সব শেষ করে দিল, কত আদর করে ওকে বড় করেছি, কাজ করতে দিইনি, সেই ছেলে আমাদের ভিটামাটি ছাড়া করলো, বলে কেঁদে কেঁদে আফসোস করছে। শুভে বলছে তাদের হয়তো আর কখনো দেখাই হবে না। জিজা আর শুভের কান্না কোনোভাবেই মন মানতে পারছে না। জিজা কাঁদছে আর বলছে, তোর মাকে বল না, না যেতে, তুই ছাড়া আমার কে আছে, আমি কার সঙ্গে খেলবো, কে আমায় তোর মতো করে খেয়াল রাখবে, বলে দুজন হাও মাও করে কাঁদতে লাগে। বড়রা তো বাস্তবতা বুঝতেছে এই বাচ্চাগুলো নিজেদের আবেগ থেকে কিভাবে বের হবে। যাওয়ার সময় হয়েছে। কাঁদতে কাঁদতে শুভে গিয়ে গাড়িতে ওঠে। জিজা বসে বসে কেঁদেই যাচ্ছে। শুভে চলে যায়। জিজার কান্না দিয়ে স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন থেকে দেখি জিজা আর আগের মতো চঞ্চল নেই, সে একা হয়ে গেছে। পোস্টমাস্টার রোজ তার সঙ্গে কথা বলতো, তাকে আদর করতো, সেও চলে গেছে। শুভের বাড়ির সামন দিয়ে যেতে লেগে মনে পড়ে তারা কত খেলা করেছে এখানে। পুরনো স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠে একটু হাসে। তার মা বুঝতে পারে সে শুভেকে মিস করছে। জিজার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেছে, সে একদম চুপচাপ হয়ে গেছে। বাবার কাছে চিঠি লেখে কিন্তু উত্তর পায় না, রাতে ঘুমও হয় না। সারপাঞ্চ দাদিকেও মিস করে। রোজ সকালে গিয়ে মতির ঘর, যেটা চিঠি লেনদেনের মাধ্যম ছিল, সেখানে চেক করে আর চিঠি আসে না। গাছতলায় গিয়ে বাপের কথা মনে করে কাঁদতে লাগে যে সে একমাত্র মানুষ ছিল যে বড় হয়েও ছোটর মতো তার সঙ্গে মিশেছে। সে একদম একা হয়ে গেছে। এভাবেই মন মরা হয়ে এখানে বসেছিল। তার মা এসে পাশে বসে। বেটি, কি হয়েছে? জিজা কাঁপা কাঁপা গলায় বলে, মা, যারা ওপরে চলে যায় তারা কি আর কখনোই ফিরে আসে না? তার মা খুব সুন্দর করে বোঝায়, না, আসে না। আর তারা না এলেই বা কি, জীবন কি চলবে না? জীবন থেমে যাবে, সাময়িক একটু কষ্ট হবে, আর কি। এভাবে আমাদের জীবন চলে, একজন যাবে আর একজন আসবে, এমন নয়। আজ শুভে নেই, দুদিন পর যখন তুই স্কুলে যাবি, বড় হবি, ওপর ক্লাসে পড়বি, দেখবি শুভের মতো আরো অনেক বন্ধু পাবি। তাই এসব ভেবে এখন মন খারাপ করে বসে থাকলে চলবে? মায়ের কথায় জিজা 2 দিন একটু শান্ত থাকে, কিন্তু তারপরও কাউকে বলতে পারে না। বাপের কথা ভেবে গাছতলায় আসে। তার ব্যবহারের জিনিসপত্র সবকিছু তেমনই আছে, সব জিনিসগুলোতে জাস্ট তার স্মৃতি মেখে আছে। জিজা জিনিসগুলো দেখছিল, এই দিকে নজর পড়ে। বাপের ব্যাগ, মুভির ছোট্ট একটা টুইস্ট। জিজা ব্যাগের ভিতরে দেখে কিছু কাগজপত্র, পরিচিত পরিচিত লাগছে। মেলে দেখে সে যে চিঠি লিখতো তার বাপকে, সেই চিঠিগুলো। সে তার বাবাকে যতগুলো চিঠি লিখেছিল সবগুলো চিঠি এখানে। জিজা অবাক হয়ে যায়, এখানে কেন? চিঠি ফেলে ভিতরে হাত দিলে একটা ফটো ফ্রেম পায়, যেখানে বাপের সঙ্গে একটা মেয়ে, তার নিচে একটা ডায়েরি। জিজা তড়ি ঘড়ি করে ডায়েরিটা ওপেন করে, যেখানে লেখা, আমি একজন স্কুল টিচার, বাচ্চাদের পড়ানোর জন্য সরকার আমাকে আমার গ্রাম থেকে অনেক দূরে একটা গ্রামে পাঠায়, যেখান থেকে আমি গত 1 বছর হলো বাড়িতে যাইনি। আমার মেয়ে চিঠি পাঠিয়ে তার অভিমানের কথা বলে, আর সঙ্গে খুশির খবরও দেয় যে সে তার মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। আমি খুব খুশি ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু একদিন পার না হতেই আমার কাছে আবার চিঠি আসে। এবার চিঠি খুলে যা দেখি, আমার দুনিয়া পাল্টে যায়। আমি সব কিছু ছেড়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে এসে দেখি আমার সোনা মেয়ে গোদা আর তার মা দুজন এই দুনিয়াতে নেই। যে মেয়েকে 1 বছর হলো দেখার জন্য ছটফট করছিলাম, সেই মেয়েকে লাশ হয়ে পড়ে থাকতে দেখে আমার সব কিছু শেষ হয়ে যায়। আমার পুরো দুনিয়া উল্টে যায়। মৃত্যুর কারণটা এখানে বলে না। মাসখানেক না যেতেই বাবা আমায় আবার দ্বিতীয় বিয়ের কথা বলতে থাকে। তাই আমি বাড়ি ছেড়ে বের হয়ে চলে আসি। এই জীবনের আর কি মূল্য আছে? এখন শুধু মৃত্যুর অপেক্ষা করছিলাম। ঘুরতে ঘুরতে এই গ্রামে আসি, আর এখানে দেখা হয় আমার জিজার সঙ্গে, আমার দুনিয়ার ছোট্ট আর একটা আলো। জিজা আমাকে কখনো পাগল মনে করেনি। যখন দেখলাম সে তার বাবাকে ভুল বুঝতেছে, আমার মেয়ের কথা মনে পড়ে যায় যে আমার মেয়েও বুঝি তাহলে আমায় 1 বছর দেখতে না পেয়ে এমনই ভেবেছিল। কিন্তু এটা তো সত্যি না। জিজাকে জানাতে হবে যে দুনিয়ার কোনো বাপই খারাপ না, সব বাপেরাই সন্তানদের নিজের থেকে বেশি ভালোবাসে। তাই তার চিঠি আমি রিপ্লাই করতে লাগলাম। সেই সময় তার চোখে মুখে যে খুশি দেখেছি, আমি সব কিছু ভুলে যাই যে আমি কি করছি। যা যা আমি আমার গোদার জন্য করতাম, জিজার জন্য করতে লাগলাম। আমি হয়তো জিজার বাবা হতে পারিনি, কিন্তু জিজা আমার কাছে ছিল আমার মেয়ে গোদা। যখন মেয়ের ভালোবাসা ফিল করতে লাগলাম, তখন আমার শরীর বলছিল আমার বেশি সময় নেই। জিজা, তোমার এসব জানা উচিত, তাই আমি লিখে গেলাম ডায়েরিতে, তোমার বাপেয়া। জিজা ডায়েরিটা বুকের সঙ্গে নিয়ে খুব কাঁদে, অঝরে কান্নায় ভেঙে পড়ে। বাপেয়া পাগল হয়ে থাকতো, কিন্তু তার মাঝে কত কি চলছিল সে কখনো বুঝতেই পারেনি। সে তার কতটা খেয়াল রাখতো, সবকিছু ভেবে কোনোভাবেই জিজা তার কান্না থামাতে পারছিল না।
ক্যামেরা জিজাকে ফোকাসে রেখে স্ক্রিনের আলো নিভে যায়, আর পরের সিনে সেম ডায়েরিটা বন্ধ করে আস্তে আস্তে ওপরে উঠিয়ে চোখে পানি টলমল করতে করতে আমাদের দেখায় সেই ছোট্ট জিজাটা এখন বড় হয়ে গেছে। সে সরকারি চাকরি করে, বাচ্চাদের মোটিভেট করতে তাকে ইনভাইট করা হয়েছে, সে এসে তার গল্পটা তাদের বলছে। জিজা সবাইকে বলছে, আমার বাবা ছিল না বলে আমি সবসময় ভাবতাম আমার কেউ নেই, কিন্তু ছোট ছোট ক্যারেক্টারে কত মানুষ যে আমার পাশে ছিল আমি লক্ষ্যই করিনি। বাপেয়াকে নিয়ে আমি ওইভাবে কখনো ভাবিনি, অথচ সে আমার কতটা খুশির কারণ ছিল। তাহলে কি বোঝা গেল? সবার দিকে লক্ষ্য রাখতে হবে, ছোট ছোট হেল্প করেও যদি কেউ পাশে থাকে তার ব্যাপারেও সিরিয়াস হয়ে ভাবা দরকার। এক পিচ্চি উঠে বলে, দিদি শেষ অবধি কি ভাষণ দিতে পেরেছিলে? জিজার হাসি দিয়ে সিন ভাষণের দিনে নিয়ে আসে। ডায়েরি পড়ার পর থেকে তো জিজা অনেক কিছু বুঝেছে। খুব কাঁদো কাঁদো গলায় সবাইকে নমস্কার জানিয়ে বলে, আজ আমি আমার বাবার ব্যাপারে তোমাদের বলবো, আমার ব্যাপারে তোমাদের বলবো। আমি যখন জন্মি তখনও আমার পাশে মা ছিল, এখনও শুধু মাকেই দেখছি। বাবা ছিল না, তাই তার কমতিটা সবসময় আমার চোখে পড়েছে। যখন স্কুলে এলাম দেখলাম সবার বাবা তাদের নিতে আসে, আদর করে, খেয়াল রাখে। সুবের বাবা তাকে কত আদর করত, সে যা চায় তাই এনে দেয়। এসব দেখে আমার মনে হতো আমার বুঝি খেয়াল রাখার কেউ নেই, আমার মনের কথা বোঝা, আমার বায়না শোনার মতো কেউ নেই। আমি বাবাকে খুব মিস করেছি। চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। জিজা বলে, কিন্তু নিজের মতো করে আদর করা গ্রামের সারপাঞ্চ দাদি, সাইকেলে বসিয়ে অনেক দূর অবধি ঘুরিয়ে নিয়ে বেড়ানো পোস্টমাস্টার মামা, সবসময় আমার পাশে থেকে মজা করা, খেলা করা, আমার সব কথায় সাঁই দেওয়া সুবে, আর কিছু না বলতেই আমার মনে সব কথা বুঝে আমাকে খুশির আকাশে উড়ানো বাপেয়া, আমার সুপারম্যান, এরা সবাই তো আমার পাশে ছিল। আমার বাবা দেশের জন্য লড়তে গিয়ে মারা গেছে। যদি সে বেঁচে থাকতো অন্য সবার মতোই আমাকে আদর করতো। আমি বুঝেছি সে ফিরবে না। আমি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি, আর আমি জানি আমার বাবাও আমাকে অনেক ভালোবাসে। জিজার কথা শুনে তার মা হাউমাউ করে কেঁদে যাচ্ছে যে তার মেয়ে যেন কথা বলছে না, এক একটা গুলি করছে যা বুকে বেঁধে যাচ্ছে। চোখের পানি মুছে জিজা সবাইকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করে। সেখানে থাকা সবাই ইমোশনাল হয়ে গেছিল। সবাই তার কথা শুনে খুশিতে তালিবালি মেরে জিজাকে সাধুবাদ দেয়, আর আমাদের ভিতরটা নাড়া দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। মুভির যদি দ্বিতীয় পার্ট হতো, যেখানে জিজার বাবার বেঁচে থাকা দেখাতো, জিজার লাইফ দেখাতো, সেই হতো না? তো ব্যাপারটা হলো, সত্যিই কিন্তু আমাদের চোখের সামনে, মাইন্ডে, স্বভাবে সবসময় সেটাই গেঁথে থাকে যেটার কমতি আমাদের থাকে। আমাদের কাছে যে জিনিসটা থাকে না সেটাই শুধু আমাদের খোঁচায়, কিন্তু যে জিনিসটা না থাকার কারণে আফসোস করি সেটা যে অন্য কোনোভাবে উসুল হয়ে যায় আমরা বুঝতেই পারি না বা ধ্যান দেই না। যে বাচ্চাদের বাবা মা নেই, তাদের জায়গা কেউ নিতে পারবে না, কখনো পূরণ হবে না, বাট তারা যে একদমই কারো হেল্প পাচ্ছে না এমন কিন্তু না। মনে করে দেখুন, ছোট থেকে যে বড় হয়েছেন কত মানুষ আপনার পাশে ছিল। আপনার বাবা মাকে বললেন, তারা বলবে যে অমুক তোকে কোলে করে নিয়ে ঘুরিয়েছে সারাদিন। এমনটা প্রতিটা ব্যাপারেই আল্লাহ আমাদের এই জন্য সামাজিক বা দলবদ্ধভাবে থাকতে বলেছে, যাতে 5 জন চোখের আড়াল করলেও একজন পাশে দাঁড়ায়। মানুষের বানানো নিয়মের মাঝে ভুল থাকতে পারে, যুক্তিগত নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর নিয়ম, তার বানানো সিস্টেম কখনো ভুল নয়। বাংলাদেশে নারী অধিকার নিয়ে যে অযৌক্তিক কিছু ব্যাপার উঠে এসেছে, এতে তাদেরই ক্ষতি হবে, কিন্তু তারা বুঝতে পারছে না। বাচ্চাদের খেয়াল রাখুন, তাদের মন খুব সেনসিটিভ। আর আপনি যদি বড় হয়ে থাকেন তাহলে বাবা মার খেয়াল রাখুন, কারণ আপনাকে বড় করতে বাবা মার অবদান যাচ্ছিল তা তো বলে শেষ করা যাবে না, কোনোভাবে তার ঋণ সামান্যও কমানো যাবে না। সেই সঙ্গে আশেপাশের লোকজনের অবদানও আপনার আমার লাইফে কম নয়। আমরা যদি চাকরগিরি করি তারপরেও তাদের সেই সময়কার ঋণ শোধ হবে না। ওপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ভিডিওর কোন পার্টটা আপনার সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে জানান। যারা সাবস্ক্রাইব করেন এখনও করে দিন। ফুল মুভি দেখতে চাইলে আমাদের অ্যাপস সিনে রিভিউ প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানে গিয়ে দেখতে পারবেন। আর ওপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।